হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব দুটো একটা ভিডিওর মধ্যেই আমরা দুটো কার্য আমরা দেখব, ঠিক আছে। প্রথমত আমরা দেখব যে জেটেড মেন্স পেপার 1, আরেকটাতে দেখব আমরা জেক 10 ক্লাস ভিভিআই কোশ্চেন্স, ঠিক আছে। জেক বোর্ডের যে 10 ক্লাসের কোশ্চেন রয়েছে, এটি 10 ক্লাসের কোশ্চেন, ঠিক আছে। আর যিনারা পেপার 1 জেটেড দিচ্ছেন, জেটেড মেন্স দিচ্ছেন বেঙ্গলি পেপার 1, ঠিক আছে, সেই পেপার 1 কিন্তু এখান থেকেই কোশ্চেনগুলো থাকবে। এর কন্টেন্টের ভিডিও পেপার 1-এর শেষ হয়ে গেছে। এমসিকিউ এবং কিছু শর্ট টাইপের কোশ্চেন আমরা দেখব, ওয়ান লাইনার কোশ্চেন আমরা দেখব জেটেড মেন্সের জন্য। আর জেক বোর্ড যারা দিচ্ছেন, যেসব স্টুডেন্টরা, তাদের জন্য ভিভিআই এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, ঠিক আছে। তাহলে জেটেডের যে সিলেবাস, সেটি পেপার 1টা 10 ক্লাসের সিলেবাসটা সেম থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এগুলো দেখব। আর গ্রামার কী থাকছে এইগুলোর ভিডিও আশা করছি কালকে যদি হয়, তাহলে আমি ওই জেটেড মেন্স আর জেক বোর্ডের যে পেপার 1-এর যে গ্রামার জেটেড মেন্সের আর জেক বোর্ডের 10 ক্লাসের যে গ্রামার রয়েছে, সেই গ্রামারগুলো আমি দিয়ে দেবো। সন্ধি বিচ্ছেদ, কারক, সমাস যেগুলো আছে সেই সমস্তগুলো আমি আপলোড করে দেবো, ঠিক আছে। তাহলে ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই অবশ্যই খুব ভালো করে ওয়াচ করুন। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আছে, এমসিকিউ প্রশ্নও আছে, ঠিক আছে, আর ওয়ান লাইনার কোশ্চেনও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা ভিডিওটা শুরু করব। যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হবে, যে নেক্সট যে ভিডিওটা আসছে সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর অল অপশান যেটা, সেটাকে প্রেস করতে হবে, ঠিক আছে। অল অপশান যে ঘন্টিটা দেওয়া আছে, সেটা অল অপশান, সেটাকেই কিন্তু প্রেস করতে হবে। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথম যেটা রয়েছে, সেটি আমাদের গদ্য, ঠিক আছে। সেটি কি আছে, আমাদের গদ্য, ঠিক আছে। প্রথম যেটা আছে সেই গদ্যের আমাদের নেওয়া হয়েছে ভাগীরথীর উৎস সন্ধানে, ঠিক আছে। ভাগীরথীর উৎস সন্ধানে লেখক হচ্ছেন জগদীশচন্দ্র বসু। কে লিখেছেন? জগদীশচন্দ্র বসু লিখেছেন, ঠিক আছে। আমরা জগদীশচন্দ্র বসুর জন্ম তারিখটা আমরা দেখব, জন্ম তারিখটা, ঠিক আছে। তাহলে জন্ম তারিখটা হচ্ছে 30 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে, ঠিক আছে। জেলা হচ্ছে ঢাকা, মানে এখন বর্তমানে বাংলাদেশ, ঠিক আছে। বিক্রমপুর রাড়িখাল গ্রামে, কোন জায়গা? রাড়িখাল গ্রামে, ঠিক আছে। পরে রয়েছে লেখকের বাড়ির পাশ দিয়ে গঙ্গা নদীর প্রবাহিত। তাহলে যেখানে ঘর লেখকের, সেইখান দিয়েই কিন্তু গঙ্গা নদী বয়ে যাচ্ছে। তিনি প্রতিটি সন্ধ্যায় গিয়ে কোথায় থাকতেন? নদীর তীরে বসতেন। তার গঙ্গার স্রোতের ধারার দিকে তাকিয়ে থাকতেন আর প্রশ্ন তার সাথে কি জাগতো? প্রশ্ন জাগতো। কি ধরনের প্রশ্ন জাগতো সেখানে? যে এই নদীটা কোথার থেকে এসেছে, এর কলধ্বনিতে আমরা কি শোনা যায়, এই ধরনের প্রশ্ন জাগতো। তিনি ভাবতেন যেন এই নদীর স্রোত ধারা মহাদেবের জটা হইতে আসিয়াছে। তিনি এটাও ভাবতেন যে এই যে মহাদেবের যে স্রোত ধারা,
এটা মনে হয় মহাদেবের জটা হইতে এসেছে। এগুলোর থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো তৈরি হয়। ঠিক আছে, পরে নেক্সট রয়েছে লেখক এটাও দেখত যে সে গঙ্গা নদীতে তার আত্মীয়দের মৃতদেহ চিতার আগুনে পুড়ে ছাই হতে যেতে। আর কবি বসে বসে এটাও দেখতেন যে তার যে আত্মীয় স্বজন ছিল সেই তাদেরই কিন্তু তারারাকেও সেই গঙ্গার তীরে আগুনে পুড়ে ছাই হতে দেখেছেন। আর তোমাদেরও যাদের নদীর তীরে বাড়ি তারা সবাই জানেন যে কিভাবে মানুষকে পোড়ানো হয়, আমরা পুড়ে ভস্ম হতে তার ছাই নদীতে ভাসিয়ে দিতে দেখেছি। লেখক কি দেখার জন্য উৎসুক ছিল? তাহলে লেখক কি ছিল? গঙ্গা নদীর উৎপত্তি স্থল। ঠিক আছে, উৎপত্তি স্থল দেখার জন্য উৎসুক ছিলেন তিনি। হিমালয় পর্বতটি কেমন দেখতে ছিল দূর থেকে? ঠিক আছে, দূর থেকে কেমন দেখাতো? তাহলে সেটি দেখাতো ত্রিশূল এর মতো। কেমন দেখাতো? ত্রিশূলের মতো সেই হিমালয় পর্বতটি দেখাতো। লেখক কার কথা বেশি মনে করতেন বা স্মরণ করতেন? লেখক কার কথা বেশি মনে করতেন বা স্মরণ করতেন? আর্য ঋষিগণের কল্পনা, মহাদেব ও মহামায়ার কথা স্মরণ করতেন বা মনে পড়তেন। লেখক অবসন্ন হয়ে কোথায় উপস্থিত হলেন? তাহলে অবসন্ন হয়ে কোথায়? নন্দা দেবীর পাদ দেশে উপস্থিত হলেন। ঠিক আছে, পরে নেক্সট রয়েছে সেখানে গিয়ে লেখক কিসের ধ্বনি শোনা বা লেখককে কিসের ধ্বনি শোনা পেতেছিল? ঠিক আছে, বা যাচ্ছে। তাহলে যখন এই গঙ্গা হিমালয় এর মধ্যে চলে গিয়েছেন তখন শত শত শঙ্খের ধ্বনি যেন তার কানে বাজছে, সেই ধরনের আওয়াজ কিন্তু শোনা যায়। গম্ভীর আওয়াজ কিসের শোনা যাচ্ছিল? তাহলে হিমানী প্রপাতের গম্ভীর আওয়াজ শোনা যাচ্ছিল। কখনো কখনো অনেক জোর সেই হিম মানে বরফ যখন পড়তো সেই একটা পর্বত থেকে নিচে, তখন কিন্তু এই ধরনের আওয়াজ পেত। হিমালয়কে দেখে লেখকের কি মনে হলো? এটাই সেই পুরনো বর্ণিত মহাদেবের শ্বেত শুভ্র জটা। তাহলে বলছি আমরা যেটা শুনেছি বা উল্লেখ আছে যে মহাদেবের জটা, তাহলে কি এটাই মহাদেবের শ্বেত শুভ্র মানে সাদা এবং খুব সুন্দর যেটি, এটাই কি? পরে রয়েছে লেখক কিসের লাভ করেন? ঠিক আছে, লেখক কিসের লাভ করেন? তাহলে ভাগীরথীর উৎসের সন্ধান লাভ করেন। ঠিক আছে, এগুলো থেকে শর্ট কোশ্চেন হয়। ঠিক আছে, পরে নেক্সট রয়েছে লেখক নিজের চোখে কি দেখতে পায়? তাহলে মহাদেবের জটা হইতে নির্গত হচ্ছে নদী, এটি দেখতে পায়। ঠিক আছে, পরে রয়েছে হিমকণাগুলি প্রথমে কোথায় প্রবেশ করে? তাহলে যে হিমকণা সেগুলো প্রথমে কোথায় প্রবেশ করে? ঠিক আছে, তাহলে গিরি দেশে প্রবেশ করে। কোথায় করে? গিরি দেশে। ওই জল নদীতে প্রবাহ করার পর কি কি লাভ দেয়? তাহলে ওই নদী যখন নদীতে জলটি প্রবেশ করে
সরি সবাইকে। তাহলে যখন সেই নদীতে উফান চলে, নদীর উপরে দুকুল ছেপে জল যায়, তখন কিন্তু কি হয়, ভূমিতে জল ছেপে যাওয়ার ফলে বিভিন্ন রকমের সার, গোবর ইত্যাদি কিন্তু সেই নদীর সাইডের যে জমিন, সেই জমিনে চলে যায়। তখন সেই জমিনটা কী হয়, উর্বর করে এবং জমি শ্যামল সজীব রূপে বা সজীব রূপ ধারণ করে। ঠিক আছে, যখনই সেটিতে সার, গোবর বিভিন্ন ইত্যাদি বিষয় সেই জায়গাতে থাকবে, তখন সেই জায়গায় যখন আমরা ফসল তৈরি করব, তখন কিন্তু সেটি শ্যামল হয়ে যাবে। ঠিক আছে, সজীব রূপ ধারণ করবে। পরে নেক্সট রয়েছে, নদী পৃথিবীর সার আবর্জনা বয়ে নিয়ে গিয়ে কোথায় পৌঁছায়? তাহলে সেটি সাগরে নিক্ষেপ করে। যেটি নদী বয়ে নিয়ে আসে সেটি গিয়ে সাগরে নিক্ষেপ করে দেয়, মানে সেখানে তার লাস্ট ঠিকানা। তারপর পৃথিবী পরিচ্ছন্ন হয়ে ওঠে এবং সেই আবর্জনাগুলো সব ভাসিয়ে নিয়ে চলে যায় এবং সেই পৃথিবীর যে অংশ, সেই অংশটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সাগর গর্ভে কিসের মতো দেশ গড়ে ওঠে? তাহলে সাগর গর্ভে মানে সাগরের তলায়, জলের তলায়, সাগরের তলা না, জলের তলায় সেটি কী ধরনের দেশ গড়ে তোলে? তো সেটি লোক চক্ষুর আড়ালে, আমরা সেটা দেখতে পাই না। লোক চক্ষু মানে আমাদের চোখ থেকে অনেক দূরে বা আড়ালে সেটি তৈরি হয়, সেটি হচ্ছে নতুন দেশ তৈরি হয় একটি। ঠিক আছে, পরে রয়েছে, সমুদ্রের অগাধ জলরাশি কিসের গ্রাস করছিল? যে জলরাশি সেটি কিসের গ্রাস করছিল? তটভূমি ভাঙছে, দেশ ও জনপদ গ্রাস করছে। তাহলে যারা নদীর বা সমুদ্রের আশেপাশে যে জায়গাতে বসবাস করেন, সেই তারাই দেখতে পাবেন যে কী ধরনের নদী বা জল রাশি তার জায়গা করে নিচ্ছে। লেখক আজকেও শুনতে পাই, কি শুনতে পাই? নদ মহাদেবের জটা হইতে এসেছে, তিনি সেটা শুনতে পাই। পরে মহেশ থেকে কিছু প্রশ্ন আছে, তারপর আমরা এই প্রশ্নগুলো দেখব। ঠিক আছে, এটা হচ্ছে ঘর ও বাহির। ঘর ও বাহির থেকে আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখব। ঠিক আছে, এমসিকিউ প্রশ্নগুলো আমরা একবার দেখব। ঘর ও বাহির থেকে অনেক প্রশ্ন আছে ইম্পর্টেন্ট খুব, সেগুলো ওয়ান লাইনার কোশ্চেনও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা মহেশটা একটু দেখে নিই, তারপরে আমরা ঘর ও বাহির থেকে এমসিকিউ প্রশ্নগুলো দেখব। ঠিক আছে, তাহলে আমরা মহেশ থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে দেখি। প্রথম আসছে মহেশ। ঠিক আছে, এটির লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কে লিখেছেন? না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার জন্ম হয়েছে 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে। পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী দেবী। মাতা কে ছিলেন? ভুবন মোহিনী দেবী ছিলেন ওনার মাতা। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন রয়েছে, গ্রামটি ছিল ছোট এবং নাম ছিল কাশীপুর। ঠিক আছে, কাশীপুর। নামটি কি ছিল? কাশীপুর ছিল। ঠিক আছে, দীর্ঘী হবে। পরে নেক্সট রয়েছে, গফুর জাতিতে কি ছিল? গফুর জাতিতে কি ছিল? জোলা ছিল। কি ছিল? জোলা ছিলেন। একজন
ভাগ চাষিও তিনি ছিলেন। ঠিক আছে। তার মেয়ের নাম ছিল আমিনা। তার মেয়ের নাম কি ছিল? আমিনা ছিল। এবং তার পশু গরু, এর নাম ছিল মহেশ। মহেশ ছিল তার পুত্রের মতো। ঠিক আছে। পরপর কাশীপুরের 2 বছর চাষ হয়নি। তাহলে পরপর কাশীপুরে কত বছর চাষ হয়নি? 2 বছর চাষ হয়নি। এই ধরনের প্রশ্নই কিন্তু থাকে বিশেষ করে। গফুর মহেশকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। তাহলে গফুর কী করতো? মহেশকে, মানে সেই গরুটাকে নিজের ছেলের মতোই ভালোবাসত। কাশীপুর গ্রামটি ছিল হিন্দু। যে গ্রামটা, সেই গ্রামটা কাশীপুর, সেটি কী ছিল? হিন্দু গ্রাম ছিল। পূজারী ব্রাহ্মণ এর নাম ছিল কি? তর্করত্ন। কি নাম ছিল? তর্করত্ন। গফুর মহেশকে 8 বছর ধরে লালন পালন করেন। কত বছর ধরে? 8 বছর ধরে লালন পালন করেন। ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, গফুরের মোট কত দিন জ্বর আসে? তাহলে 4-5 দিন গফুরের মোট জ্বর এসেছিল। আমিনা ঘন্টার পর ঘন্টা কোথায় দাঁড়িয়ে থাকতো? তাহলে কোথায় গিয়ে ঘন্টার পর ঘন্টা আমিনা দাঁড়িয়ে থাকতো? পুকুর ধারে জল আনতে গিয়ে। সে তো মুসলমান মেয়ে, তার জন্য তাকে কিন্তু সহজেই জল তারা দিতেন না। সেই হিন্দু মেয়েরা জল নিত এবং ধোয়া ধাকলা যে জল, সেই জলটাই কিন্তু আমিনাকে দিত। সেটাও অনেক দূরে গিয়ে তার কলসি, যে মাটির কলসি ছিল, সেই মাটির কলসিতে গিয়ে ঢেলে দিত, তারপর সেটি সে নিয়ে আসত। এখন আমরা দেখব ঘর ও বাহির। প্রশ্ন এমসিকিউ দেখব। ঘর ও বাহির এর এমসিকিউ এবং তার সাথে আমরা সাবজেক্টিভ যে প্রশ্ন রয়েছে, 1 লাইনার যে প্রশ্নগুলো রয়েছে, সেই 1 লাইনার প্রশ্নগুলো কিন্তু আমরা এখন আপাতত দেখব। ঠিক আছে। তাহলে একবার ভিডিওকে সবাই লাইক করে দাও। ঠিক আছে, একবার ভিডিওকে সবাই লাইক করে দাও। তাহলে কি হবে, লাইক যদি না করো তাহলে ভিডিও বানাতে মন যায় না। ঠিক আছে, তার জন্য বলি সবাই একবার লাইক কিন্তু করে দাও। ঘর ও বাহির থেকে আমরা প্রশ্নগুলো এখন আপাতত দেখব। ঠিক আছে। এটি রবীন্দ্রনাথের ছোটবেলার যে কাহিনী, সেই কাহিনীটাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে। এর কন্টেন্টের ভিডিও 6টি ভিডিওতে কমপ্লিট করানো আছে, গিয়ে সেটি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। 6টি ভিডিওতে কমপ্লিট করানো আছে, খুব সুন্দর করে বোঝানো আছে। ঠিক আছে। যারা এখনও দেখেননি তারা গিয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, সেখান থেকে কোনো প্রশ্নই কিন্তু বাদ পড়বে না। ঠিক আছে। তাহলে আমরা শুরু করব। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমরা ঘর ও বাইরে থেকে ফার্স্ট প্রশ্নটা কি বলছে, 30টা প্রশ্ন আমরা এমসিকিউ দেখব, তারপর আমরা কিছু 1 লাইনার প্রশ্ন দেখব সাবজেক্টিভের জন্য। ঠিক আছে, বা এখান থেকেও এমসিকিউ আমরা বানাতে পারবো। প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর প্রশ্ন রয়েছে, হয়তো তখন কালের বিশেষত্ব, তখন তার কালের বিশেষত্ব হলো। তাহলে কি কাল ছিল? ঠিক আছে। তো এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে খ
ভোগ বিলাসের আয়োজন করা ভোগ বিলাসের আয়োজন ছিল না। সেই সময় ভোগ বিলাসের আয়োজন মানে ভোগ বিলাস বলতে এখনকার যে নতুন জমানা বা মডার্ন জমানা, আর যে স্টুডেন্ট বা বাচ্চা কাচ্চারা রয়েছে তারা কিন্তু মডার্ন জমানা, ঠিক আছে। ভোগ বিলাসের আয়োজন তখন ছিল না, কিন্তু এখন সেটি আছে। ভোগ বিলাস বলতে নিজের পছন্দ অপছন্দ, যাওয়া আসা, খাওয়া দাওয়া, পড়া উড়া সমস্ত কিছুই। আমি সেটিতে ভালো করে বলে দিয়েছি, যারা দেখেননি এখনও দেখে নিন, খুব ভালো লাগবে। নেক্সট প্রশ্ন রয়েছে, ছেলেদের পক্ষে এমন বালাই আর নেই। তাহলে বালাই কথার অর্থটা কি? তাহলে 2 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে দোষ, ঠিক আছে। পরে 3 নম্বর প্রশ্নকে দেখব আমরা। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে, লেখকেরা কত বছর পর্যন্ত মোজা পরেননি? তাহলে 3 নম্বর কোশ্চেনের 10 বছর উত্তর, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, লেখকদের বাড়ির দরজি কে ছিলেন? তাহলে এই কোশ্চেনগুলো এসেছে ক্লাস 10-এ, ঠিক আছে। ক্লাস 10-এ যারা দিচ্ছেন এই কোশ্চেনগুলো কিন্তু এসেছে, আর এখান থেকে অনেকেই কোশ্চেন থাকবে। 4 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে নেয়ামত খালিফা। নেয়ামত খালিফা, তাদের যে দরজিটা ছিল সেটি ছিল নেয়ামত খালিফা। কাদের দরজি? না রবীন্দ্রনাথ ঠাকুরের, তখন তারা ছোট। শ্যামবর্ণ চেহারা বালক, এখানে কার কথা বলা হয়েছে? 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে বাড়ির চাকর শ্যামের কথা বলা হয়েছে। 6 নম্বর প্রশ্নকে আমরা দেখব, তাহার পূর্বধারে প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটা চীনা বট, এখানে কার পূর্ব দিকে চীনা বট অবস্থিত? 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পুকুরের পূর্ব দিকে চীনা বট, ঠিক আছে। নেক্সট রয়েছে, নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, কবিতাটির নাম কি? তাহলে এখানে 7 নম্বরের উত্তর আমরা যদি দেখি তাহলে তার হয়ে যাবে পুরনো বট। পুরনো বট কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তাহলে 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে শিশু। 9 নম্বর প্রশ্ন, নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট কাকে উদ্দেশ্য করে লেখা? এটি কাকে উদ্দেশ্য করে লেখা? তাহলে এটি হয়ে যাবে বট গাছকে উদ্দেশ্য করে কিন্তু লেখা হয়েছে। ওই যে নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় জট, মানে বট গাছের যে জট থাকে, যেগুলো থাকে সেইগুলো, আর সে দিন রাত কিন্তু দাঁড়িয়েই থাকে, সেই জন্য তাকে বলা হয়েছে। বড় হইয়া যে কবিতাটি লিখিয়েছিলাম তাহাই মনে পড়ে, এখানে কোন কবিতার কথা বলা হয়েছে? 10 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খাঁচার পাখি ছিল সোনার খাঁচাতে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাতে। নেক্সট প্রশ্ন রয়েছে যে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাতে, কবিতাটির নামটা কি ছিল? ঠিক আছে, 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 2 পাখি। নেক্সট প্রশ্ন রয়েছে, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাতে, এখানে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? ঠিক আছে, 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সোনার তরী। কিসের তরী? না সোনার তরী। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, বাড়িতে নতুন বধূ সমাগম হইয়াছে, নতুন বধূ সমাগমটা এখানে কার কথা বিশেষ করে বলা হয়েছে? 13 নম্বরে। ঠিক আছে, ভিডিওটা কিছুটা লম্বা হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব কার্যকারী হবে তোমাদের জন্য, 10 ক্লাস এবং জেটেড যারা মেন্স পেপার 1 দিচ্ছেন তাদের জন্য। তাহলে 13 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে আপনার কাদম্বরী। ঠিক আছে, তাহার ওই ফাঁক দিয়ে দেখা যাইত, কি দেখা যেত? 14 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গির বাগান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সিঙ্গির বাগান হলো, সিঙ্গির বাগানটা কি? না, সিঙ্গির বাগানটা হচ্ছে সিংহ বাগান, সিংহ বাগান। নেক্সট 16 নম্বর প্রশ্ন রয়েছে, 16 নম্বর প্রশ্ন, তাহাতে আমার সমস্ত মনটা উদাস করিয়া দিত, এখানে কার কথা বলা হয়েছে? তাহলে 16 নম্বরে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটি খ, চাই
চাই চুড়ি চাই, খেলনা চাই ধ্বনি শুনে। এটি তার সঠিক। 17 নম্বর কোশ্চেনের উত্তর হবে পিতৃদেব প্রায় ভ্রমণ করিয়া বেড়াইতেন। পিতৃদেব হলেন, তাহলে পিতৃদেবটি কে? 17 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি এদেশ ওদেশ মানে বিলেতে তিনি ঘুরে বেড়াতেন। 18 নম্বরের কোশ্চেন রয়েছে একে তো অনেক দিনের বন্ধ করা ঘর নিষিদ্ধ প্রবেশ। এখানে কোন ঘরের কথা বলা হয়েছে? 18 নম্বরের সঠিক উত্তর হিসেবে পিতৃদেবের যে ঘরটি সেটি। আমাদের বাড়ির উত্তর পাশে আর এক খণ্ড ভূমি পড়িয়া আছে, তাকে লেখকেরা কি বলতেন? ঠিক আছে, 19-এর সঠিক উত্তর হয়ে যাবে গোলা বাড়ি। কি বলতেন? না, গোলা বাড়ি বলতেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমার সমবয়স্ক খেলার সঙ্গিনী একটি বালিকা, বালিকা কাকে বলা হয়েছে? তাহলে 20 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ইরাবতী দেবীকে বলা হয়েছে। সরি, ডিস্টার্ব হচ্ছে টুকু, ইরাবতী দেবীকে। ঠিক আছে, পরে নেক্সট 21 নম্বর প্রশ্নের আমরা উত্তর দেখব ইরাবতী দেবী কার কন্যা ছিলেন? তাহলে 21-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দেবেন্দ্রনাথের কন্যা ছিলেন। ঠিক আছে, সেটাকে রাজার বাড়ি বলিত। সেটাকে কার বাড়ি বলিত? রাজার বাড়ি বলিত। তাহলে রাজার বাড়ি দেবেন্দ্রনাথের। 22 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে একটি কবিতা। আজ সেখানে গিয়েছিলাম, সেখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? তাহলে 23 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে রাজার বাড়ি। পরে নেক্সট প্রশ্ন রয়েছে দুই দাদার বাগান এর ক্রীড়া শৈল হতে পাথর চুরি করিয়া আনিয়া ডেস গুণ দাদা কে? 24 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সুগুবেন্দ্রনাথ ঠাকুর। 25 নম্বরের প্রশ্ন সর্বত্রই উৎসবের উদ্যোগের আরেকটা ছেলেদের কাছে অত্যন্ত উৎসুকজনক। এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে? 25 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে মাঘোৎসব। ঠিক আছে, নেক্সট হয়েছে যে প্রশ্নটি কেটে গেল প্রশ্নটা 26 নম্বর যেদিন বোধাদয় পড়াইবার উপলক্ষে পণ্ডিত মশাই বলিলেন, বোধাদয় কে লিখেছেন? ঠিক আছে, 26 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 26 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 27 নম্বর প্রশ্ন রয়েছে যেদিন বোধাদয় পড়াইবার উপলক্ষে পণ্ডিত মশাই বলিলেন, পণ্ডিত মশাই হলেন, তাহলে পণ্ডিত মশাইটা কে ছিলেন? 27 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে নীলকমল ঘোষাল। কে হবে? নীলকমল ঘোষাল হবে। 28 নম্বর প্রশ্নকে দেখব আমরা সিঁড়ির উপর সিঁড়ি লাগাইয়া উপরে উঠিয়া যাও না, কোথাও মাথা ঠেকিবে না কথাটি বলেছেন। সেই না কথাটি কে বলেছেন? তাহলে এখানে আমরা 28 নম্বরের সঠিক উত্তর যদি দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে 28-এর সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত মশাই। তিনি কথাটা বলেছেন, কোথাও না কোথাও ঠেকাবে মাথা। সেই 29 নম্বর প্রশ্ন দেখব
সেই বিচিতি হইতে যে গাছ হইতেও পারে এ কথা মনে করিয়া ভারী বিস্ময় এবং উৎসুক জন্মিত। তাহলে এখানে আমরা দেখব 29 নম্বরের সঠিক উত্তরটা কী হবে। সেই বিচি হইতে যে গাছ হইতেও পারে এ কথা মনে করিয়া ভারী বিস্ময়, এখানে উৎসুক জন্মিত, এখানে কার কথা বলা হয়েছে? 29 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে আতার বিচি। ঠিক আছে, আতার বিচি। পরে নেক্সট 30 নম্বর প্রশ্নটা দেখব আমরা। 30 নম্বর প্রশ্নটা বলছে, কখনো কখনো তাহার কাছে শুনিতাম, আজ সেখানে গিয়েছিলাম। কার কাছে একথা রবীন্দ্রনাথ শুনতেন বা শুনেছিলেন? ঠিক আছে, 30 নম্বরের উত্তরটা আমরা পেয়ে যাব, রবীন্দ্রনাথ তার খেলার সঙ্গিনী নিয়ে একটি বালিকার কাছে শুনিতেন বা শুনেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা MCQ যে প্রশ্নগুলো ছিল সেগুলো 30টা প্রশ্ন এখন আমরা দেখলাম। দিয়ে এখন আমরা সাবজেক্টিভ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এখন ওয়ান লাইনার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা একটু দেখব। আর এখান থেকেও কিন্তু প্রশ্নগুলো হয়। ঠিক আছে, এখান থেকেও প্রশ্নগুলো MCQ হয়। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। তাহলে কি বলছি আমরা, যে আগের যেগুলো দেখলাম এই টাইপেরই কোশ্চেন এগুলো। ঠিক আছে, এই যে দেখলাম এগুলো সেই রকমই কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা দেখব সেই ওয়ান লাইনের কোশ্চেনগুলো 30-এর পর। এখান থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই, তাহলে সাবজেক্টিভের জন্য যারা চিন্তা করছেন তাদের কোনো চিন্তা থাকবে না। তাহলে এখানে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুকাল কেমন ছিল। তাহলে অনেক শর্ট প্রশ্ন, বা এটা আমরা বাড়িয়েও কিন্তু লিখতে পারি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুকালের ভোগ বিলাসের কোনো আয়োজন ছিল না। আমি আগেই বললাম ভিডিও শুরুতে, বলিলেই হয়। মোটের উপর তখনকার জীবনযাত্রা এখনকার চেয়ে অনেক বেশি সাদা সিধা ছিল। তাহলে এখনের যে নিউ মডার্নের যে জীবনযাপন সেটি ছিল এখন ভোগবিলাসের জীবনযাপন, আর সেই সময়ের জীবনযাপন কিন্তু ভোগবিলাস কোনো ছিল না বা ভোগবিলাসের আয়োজন ছিল না। সেখানে চাকর বাকরদের হাতেই কিন্তু তারা মানুষ হয়েছেন। পরে নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাদের অধীনে ছিলেন? একটু আগেই বললাম যে তারা চাকরদের শাসনে বা অধীনে থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুকাল তাহার কেমন ছিল? তাহলে শিশুকালটা আহারে শৌখিনতার গন্ধও ছিল না। তাহলে শৌখিনতা মানে আধুনিক যে জমানা সেই জমানার কিন্তু কিছু জিনিস কিন্তু ছিল না। এখন যেমন আমরা প্যান্ট পরি, তাহলে প্যান্টের অনেক পকেট থাকে, জামার অনেক পকেট থাকে। তখন ওনারা যে জামা প্যান্ট পরতো সেগুলো একটা পাতলুম, আর যেটা অনেক মোটা প্যান্ট এবং একটি পাঞ্জাবি, তার মধ্যে একটি বড় পকেট থাকতো। ঠিক আছে, এই ধরনের পরতো তখন তারা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুকালের কাপড় চোপড় কেমন ছিল? দেখো সেটাও চলে এসছে। রবীন্দ্রনাথ ঠাকুরদের শিশুকালের কাপড় চোপড় এমনই যৎ সামান্য ছিল যে এখানকার ছেলেদের চোখে তাহার তালিকা ধরিয়ে সম্মানহানির আশঙ্কা আছে। তাহলে এখন যদি সেই জামা কাপড় পরানো হয় সেই ছেলেদেরকে, তাহলে বলবে আমি পরবো না, আমার সম্মানে কষ্ট হবে, বা এই ধরনের জামা কাপড় কেউ পরে, এইগুলো কেউ পরে না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছিলেন তখন ওদেরকে এই ধরনের জামা কাপড়ই পরতে হতো। মোজা পরেন নাই। তাহলে এখানে 10 বছর বয়স
কোঠা পার হইবার পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর কতদিন বা কোনো কারণেই মজা পড়েন নাই। ঠিক আছে, তাহলে 10 বছর পর্যন্ত। পরে নেক্সট প্রশ্ন রয়েছে নেক্সট, শীতের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের পোশাক কেমন ছিল? যখন ঠান্ডা সময় সেই সময় কী ধরনের ছিল? তাহলে শীতের সময় সাদা, ঠাকুরের একটা সাদা জামার উপরে আর একটা সাদা জামাই যথেষ্ট ছিল। এখন আমাদের সোয়েটার জ্যাকেট বিভিন্ন ধরনের আমরা পরন উড়ন করি, কিন্তু সেই সময় একটি সাদা জামা, তার উপরে আরেকটি সাদা জামাই কিন্তু পুরো ঠান্ডাটা কাটতে হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের জামা কাপড়কে তৈরি করত, তাহলে তার জামা কাপড়, তার যে দর্জি ছিল নেয়ামত খালিফা, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে। ঠিক আছে, নেয়ামত খালিফা তাদের দর্জির নাম ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কজোড়া চটি জুতো থাকতো? কজোড়া চটি জুতো থাকতো? এক জোড়া চটি জুতো থাকতো। এখন কিন্তু আমরা 5 থেকে 6 জোড় চটি জুতো বিভিন্ন রকমের আমাদের থাকে। ঠিক আছে, তখন কিন্তু এ ধরনের ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে যাহারা বড় তাহারা কিভাবে থাকতো? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে বয়সে থাকতো তাদের থেকে যে যারা বড় বেশি বয়স্ক তারা কী ধরনের জীবনযাপন করতো বা কীভাবে থাকতো তারা? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে যারা বড় তাদের গতিবিধি, বেশভূষা আর আহার বিহার, আরাম আমোদ আলাপ আলোচনা সমস্তই রবীন্দ্রনাথের কাছ হইতে বহু দূরে ছিল। এগুলো তিনি স্বপ্নেও ভাবতে পারতেন না যে এগুলো তাদের বড় বয়স্ক লোকগুলো করতো বা ভাবতো। রবীন্দ্রনাথ ঠাকুরের কোথায় দিন কাটতো? তিনি কোথায় দিন কাটাতো? রবীন্দ্রনাথ ঠাকুরের বাহিরের বাড়ির দোতলা দক্ষিণ পূর্ব কোণের ঘরের চারদিকে মহলের দিন কাটতো। তাহলে তিনি ঘরেই কিন্তু পুরো সময়টা ওনাদেরকে কাটতে হতো। রবীন্দ্রনাথ ঠাকুরদের এক চাকরের নাম কি ছিল? তাহলে আমি শুরুতেই ভিডিওর বললাম যে শ্যাম। ঠিক আছে, শ্যাম কেমন দেখতে ছিল? না শ্যাম সরি কি হয়ে যাচ্ছে, চলে এসেছে। হ্যাঁ, শ্যাম বর্ণ ছিল। হ্যাঁ, এই প্রশ্নটাই ছিল। তাহলে আচ্ছা, দেখতে কেমন ছিল? ঠিক আছে, তাহলে শ্যাম বর্ণের চেহারা, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি। খুলনা জেলাটা হচ্ছে এখন বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, শ্যাম কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে আটকে রাখত? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া রবীন্দ্রনাথ ঠাকুরের চারিদিকে খড়ি দিয়ে গণ্ডি কাটিয়া দিত, আর গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইত, গণ্ডির বাইরে গেলে বিষম বিপদ। এখানে এটাও উল্লেখ করেছিল যখন সেই চাকর সেখানে থেকে চলে যেত, তখন কিন্তু সেই সীতামাতা এবং লক্ষ্মণের যে সংবাদ সেটাকেও কিন্তু সেখানে তিনি উল্লেখ করতেন যে যদি ঘর থেকে এইভাবে বেরোনো বা বেরিয়ে যাও তাহলে কিন্তু সীতামাতার যে বিপদ হয়েছিল সেই বিপদ তোমারও কিন্তু হতে পারে। সেই ভয়েই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর চুপচাপ ঘরের কোণের মধ্যে নির্দিষ্ট স্থানে বসে থাকত, আর সারাদিন তার সেই জানালা দিয়ে পুকুরের দিকে আর সেই গাছের বড় ছায়ার তলার দিকে দেখতে থাকত। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে জানালার নিচে কি ছিল? তাহলে ঘরের জানালার নিচে একটি ঘাট বাঁধানো পুকুর ছিল। আমি বললাম যে সেটাই ঘাট বাঁধানো পুকুরটির পূর্ব ধার কি ছিল?
তাহলে ঘাট বাঁধানো পুকুরটির পূর্ব ধারের, ভিডিওতে অনেক ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। তাহলে কি ছিল, বট গাছের দক্ষিণ ধারে কি ছিল, ঠিক আছে। তাহলে বট গাছের দক্ষিণ ধারে একটি নারিকেলের শ্রেণী ছিল, মানে নারিকেল গাছের সারি সারি সেখানে কিন্তু লাগানো ছিল, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত দিন কিভাবে কাটতো, তাহলে আচ্ছা সেটি বললাম তো, গণ্ডি দিয়ে চলে যেত, গণ্ডি এঁকে চলে যেত এবং খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরের দিকে একখানা ছবির বাহির মতো দেখিয়া দেখিয়া কাটাইয়া দিতেন। বললাম যেটা, রাজহংস ও পাতিহাঁসগুলো সারাবেলা কি করিত, তা রাজহংস ও পাতিহাঁসগুলো সারাবেলা ডুব দিয়া গুগুলি তুলিয়া খেত এবং চঞ্চু চলাইয়া করিয়া ব্যস্তভাবে পিঠে পালক সাফ করিতে থাকতো। এগুলো কিন্তু তিনি দেখতেন, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো বট কবিতাটি কোন কাব্যের, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে কমল কড়ি ও কমল কাব্য থেকে নেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি কবিতাটি কত সালে এবং কোন কাব্যে প্রকাশিত হয়, তাহলে সেটি দুই পাখি কবিতাটি 19 আষাঢ় 1299 সালে বাংলা, ঠিক আছে, 1299 সালে প্রকাশিত হয়। পরে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নামটা কি, তো তিনি ছিলেন কাদম্বরী দেবী, ঠিক। কে সিঙ্গির বাগান উৎপত্তি পেয়েছিল, তাহলে উত্তরাধিকারী সূত্রে সিঙ্গির বাগান উৎপত্তি পেয়েছিলেন কে, কালী প্রসন্ন সিং, ঠিক আছে। কালী প্রসন্ন সিংয়ের জন্মসাল ও মৃত্যুসাল, তাহলে জন্মসাল হচ্ছে 1841 এবং মৃত্যুসাল হচ্ছে 1870। সিঙ্গি শব্দটি কোন ধরনের থেকে এসেছে, তাহলে সিংহ, সিংহী ওর সিঙ্গি। কি রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত মনটা উদাস করিয়া দিত, তাহলে কে, ঠিক আছে। এখানে আমরা তার উত্তরটা পড়ব যে সিঙ্গির বাগানের পাশে গলিতে দিবাসুক্ত নিঃশব্দ বাড়িগুলির সম্মুখ দিয়া পশারি সুর করিয়া চাই চুড়ি চাই খেলনা চাই হাকিয়া যাইত, তাহাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত মন উদাস করিয়া দিত। যখন এখনও বাচ্চাদেরকে দেখা যায় যে ঘরের মধ্যে আটকে আছে এবং পাড়াতে কোনো ফেরিওয়ালা এসে ডাক দেয়, তাহলে সেই বাচ্চার মনটাও কিন্তু এই ধরনের উদাস করে, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে 26 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতাকে, তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, ছিলেন ব্রাহ্মণ ধর্মের এক প্রাণ পুরুষ। দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু সাল, তাহলে জন্ম হচ্ছে 1817 এবং মৃত্যু হচ্ছে 1905। পরে রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরের কোন কোন কাজ উল্লেখযোগ্য ঘটনা, তাহলে এখানে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা, তত্ত্ববোধিনী পত্রিকার প্রচলন সমকালে উল্লেখযোগ্য ঘটনা, ঠিক আছে। দেবেন্দ্রনাথ ঠাকুরের কোন ভাবনা রবীন্দ্র মানসে ব্যাপক প্রভাব পড়েছিল, সেটি হচ্ছে তার ঔপন্যাসিক ভাবনা রবীন্দ্র মানুষের ব্যাপক প্রভাব পড়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থে বিখ্যাত,
আত্মজীবনী গ্রন্থটি বিখ্যাত? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার ঘর কোনটি? তাহলে তার পিতার তেতলার ঘরটি ছিল। আজকে লাস্ট প্রশ্ন আমরা দেখব, দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে না থাকলে তার ঘরটি কি হতো? তাহলে বাড়িতে না থাকলে তার ঘরটি বন্ধ থাকতো। ঠিক আছে, তাহলে আজকে আমরা অনেক প্রশ্ন দেখলাম ক্লাস 10 জেক বোর্ডের জন্য, এবং যারা জেটেড দিচ্ছেন পেপার 1 বেঙ্গলি রেখেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা রইল। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এগুলোর মধ্যে। যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে একবার আমরা দেখে নেব জেটেড মেন্স বেঙ্গলি পেপার 1-এর জন্য এবং জেক বোর্ড 10 ক্লাস ভিভিআই কোশ্চেনগুলো। ঠিক আছে, সেটি হচ্ছে বেঙ্গলিতে। বেঙ্গলি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।